আসুন, এই আপনার ডিপার্টমেন্ট বলেই আমরা করছি। আজকে একটা বড় কাজ করেছে উপেন বিশ্বাসের ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে আমরা অনেকদিন ধরেই বলছিলাম ওবিসি যে রিজার্ভেশনটা 17% যেটা বাকি ছিল, এবং বিশেষ করে আমাদের আগেকার সরকার মুখেই বলেছিল মাইনরিটিদের জন্য 17% রিজার্ভেশন দেওয়া হবে, কিন্তু কিছু করা হয়নি। এবং যেটা ওনারা অ্যাসেম্বলিতে পাশ করানোর চেষ্টা করেছিলেন তড়িঘড়িতে, কিন্তু গভর্নর মাননীয় রাজ্যপাল সইও করেননি, ফলে ওটা আইনে পরিণত হয়নি। তাছাড়াও হাইকোর্টে কেসও আছে পেন্ডিং। তার কারণ হচ্ছে আমাদের নয়, অন্য লোকেদের। তার কারণ হচ্ছে ওইটাকে চ্যালেঞ্জ করে আবার কেসও করেছিল, যতদূর আমি শুনেছি। নিয়ম হচ্ছে এইসব করতে গেলে একটা সার্ভে করতে হয়। উইদাউট সার্ভে চটপট করে যদি কেউ চটজলদি নির্বাচনের সিদ্ধান্ত নেয়, নির্বাচনে যাওয়ার আগে অনলি টু স্যাটিসফাই দেয়ার পার্টি ক্যাডার্স, এবং জাস্ট একটা সিম্পল ছেড়ে দেওয়া, যেমন আপনাদের প্রেস মিডিয়ার ব্যাপারটাও হয়েছিল, নির্বাচনের আগে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি। সেরকমই একটা অকাজের কাজ, যার জন্য 1.5 বছর আগে বলা সত্ত্বেও এটা আমাদের গভর্নমেন্ট প্রায় 1 বছর কাজ করছে এটা নিয়ে, মানে 11 মাস। আমরা ক্ষমতা আসার পর থেকেই এটা আমরা স্যাম্পল সার্ভে করতে শুরু করেছিলাম। নিয়ম হচ্ছে এসব কেসে অলওয়েজ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন বা কনস্টিটিউশনের একটা ধারা আছে, যেটা বলা হয় আর কি, এটা কনভেনশন, একটা সার্ভে করে নিতে হয়। সার্ভে না করলে যে কোনো নাম আমি ঢুকিয়ে দিলাম, এটা তো হয় না। সার্ভে করে দেখতে অ্যাকচুয়াল কত লোক আছে, তার মধ্যে গরিব কারা আছে, কারা ওবিসি ক্যাটাগরিতে ঢোকবার জন্য এন্টাইটেল, এরকম নানা রকম ক্যাটাগরি সার্ভে করে তবে দেখতে হয়। এটা খুব বড় কাজ, এবং সেই জন্য আমরা আমাদের নতুন সরকার আসার পর থেকে আমরা যেহেতু ওবিসিতে মাইনরিটিসদের রিজার্ভেশনের কথা বলেছিলাম ওবিসির মধ্যে, এবং তারাই ম্যাক্সিমাম গরিব, এবং সেটা নিয়ে আমরা একটা স্যাম্পল সার্ভের কাজ শুরু করি। সেই স্যাম্পল সার্ভের কাজটা আমাদের প্রায় অনেকটাই 99% হয়ে গিয়েছে। যেটা হয়ে গিয়েছে আরো কিছু ক্যাটাগরি ঢুকবে, কিন্তু সেটা অনগোয়িং প্রসেস চলছে, আসলে আমরা দিয়ে দেবো। এখনো পর্যন্ত যা হয়েছে, আজকে ক্যাবিনেট আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি লিস্টটাকে। আগে 65টা কাস্ট আগে রাখা হয়েছিল, কিন্তু তারপরেও মাইনরিটিসদের মধ্যে এবং কিছু খুব কম ওবিসি আছে, মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা গরিব লোক আছে কিছু। কিন্তু এটার মধ্যে অনেক তথ্য ভুল ছিল, বা ঠিক মতো হয়নি, বা অনেক গরিব লোক বাদ পড়ে গেছিল, অনেক গরিব কমিউনিটি বাদ পড়ে গেছিল। সেগুলো করা হয়নি বলে এটা চ্যালেঞ্জ হয়েছে, আইনটাও হয়নি এখনো পর্যন্ত। তাই সার্ভে করে আগে 65টা বার করা হয়েছিল, আজকে আমরা আরো 33টা ইনক্লুশন করলাম। মোট এই ওবিসির মধ্যে 98টা কাস্ট ইনক্লুশন হলো, এবং টোটাল 143টা, টোটাল 143-এর মধ্যে মানে আজকের মানে 33 ইনক্লুশন করলো, এবং আরো সম্ভবত 7-8টা হবে। অর্থাৎ এই 17% যেটা রিজার্ভেশন, যেটা ওবিসির মধ্যে মাইনরিটিস বলা হচ্ছিল, এটা প্রায় 99% মাইনরিটিসদেরই হবে 17%-এর মধ্যে। সুতরাং এইটা আমরা আজকে ইনক্লুশন করে অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। 7-8টা আরো হবে, সেটা প্রসেসে চলবে, করে নেবে, এবং আগামী অ্যাসেম্বলিতেই এই বিলটা আমরা নিয়ে আসছি। অর্থাৎ ওবিসির মধ্যে যে সংখ্যালঘুদের রিজার্ভেশন দেওয়ার যে ব্যাপারটা ছিল 17%-এর মধ্যে, তার 99% আমরা ক্লিয়ার করে দিয়েছি, মানে টোটালটাই, মানে বিলটা ক্লিয়ার, বিলটা বলেছি নিয়ে আসতে। এই যে রিজার্ভেশনটা এবার ফাইনালি হচ্ছে, তার কারণ এটা সার্ভে না করলে হচ্ছিল না, তাই টোটাল সার্ভে করে এটাই ডিসাইড করা হয়েছে যেটা এখন হচ্ছে, এবং এটা আইনত একদম কারেক্ট। সার্ভে না করে করলে অনেক সময় কোর্টে গিয়ে তা বাতিল হয়ে যায়, যেটা আগের ক্ষেত্রে হয়েছিল এবং অনেকে বাদ পড়েছিল। সেই জন্য আরো 33টা ইনক্লুশন করে এটা একদম বিল আকারে এবার নিয়ে আসা হচ্ছে। এটা রেডি ফর রিজার্ভেশন ওবিসির মধ্যে, এটা একটা। আর 2 হচ্ছে, আপনারা জানেন যে আমরা ইমামদের বলেছিলাম ওয়াকফ বোর্ড, তারা যেহেতু আমাদের এখানে 30% সংখ্যালঘু ছেলে মেয়েরা আছেন, ভাই বোনেরা আছেন, এবং হাইয়েস্ট ইন ইন্ডিয়া। বেঙ্গলে যে মাইনরিটি পপুলেশন, এটা হাইয়েস্ট ইন ইন্ডিয়া। একটা সোশিও ইকোনমিক প্রবলেম ওনাদের আছে, অনেক গরিব মানুষ আছে, দীর্ঘদিন চাকরি হয়নি, বাকরি হয়নি,
ঠিক মতো তাদের সুযোগ দেওয়া হয়নি কমিউনিটিতে, অনেক ব্যাপার আছে যার জন্য এটা কিন্তু হিন্দু মুসলমান করে ভাববেন না আপনারা। বেলুর মঠ যদি আমায় বলে, যেমন মন্দির থেকে সেদিনকে এসেছিলেন সবাই, কালী মন্দিরটা বিউটিফিকেশন করবার জন্য, তৈরি করবার জন্য করি, আবার ফুলপুরা শরীফও করি, এটা আমাদের ডিউটি। হিন্দু ধর্মের ব্যাপারে আমরা ভারত সেবাশ্রম সংঘ, আমরা বেলুর মঠ থেকে শুরু করে তাদের ওপিনিয়নটা অলওয়েজ নিই এবং তারা যেটা বলেন আমরা করি। তারপর আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান করি, এগুলো বিভিন্ন কমিউনিটি। সেই জন্য আপনাদের আমি বলি যে ইমামদের যেটা আমরা বলেছিলাম ওয়াকফ বোর্ড, আমরা সাহায্যটা গভর্নমেন্ট থেকে করবো, কারণ ওদের তার টাকাটা পাবে কোথেকে? একটা ওয়াকফ হয়, তারা অনেক সময় সম্পত্তির যে ইনকাম হয় সেই ইনকাম দিয়ে সবের কাজ করে। এক্ষেত্রে গভর্নমেন্টও কিছুটা সাহায্য তাদের দেয় যখন তারা প্রয়োজন মনে করে, যখন দেওয়ার প্রয়োজন মনে করে। যেহেতু এটা একটা নতুন স্কিম, আমরাও সাহায্য দেবো বলেছি, ইট ইজ নাথিং নিউ, তামিলনাড়ুও করেছেন। সুতরাং যারা এইসব নিয়ে চেক করছেন বা হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন, দ্যাট ইজ রং। এটা আপনাদের বলি আবার, ওয়াকফ বোর্ড এটা গভর্নমেন্ট নয় আর রিলিজিয়াস পারপাসেও নয়, এটা গভর্নমেন্ট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট পারপাসে তাদের হেল্প করবে। ওয়াকফ প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি দেবে, দেয় 36 বা 40 এরকম কিছু একটা সংখ্যা দেয়। ইট ইজ নাথিং যে আমরা ডিসাইড করেছি, তো আগে থেকেই সিস্টেম আছে। আর একটা আমরা বলছি দেয়, অলরেডি দেয়, 36 জন ইমামকে দেয়, ওদের স্কিম আছে। কখনো আইসিডিএস এর কখনো নয়, তারা পড়াশোনা কিন্তু কাজ করে, ইকোনমিক ডেভেলপমেন্টের, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে তারা কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে, সাম্প্রদায়িক সম্পত্তি সবকিছুর ব্যাপারে। একটা ক্যাবিনেটে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে, মুয়াজ্জিনরা খুবই গরিব, তাদের 1000 টাকা করে দেওয়া হবে। এটা ওয়াকফ বোর্ড দেবে, এটাও ওয়াকফ বোর্ড দেবে। আমরা সিভিল ডিফেন্সে একবার ইমিডিয়েট এরকম অনেকগুলো কেস সেদিনই প্রায় হয়, রুটিন হয়, কোনো ইস্যু ছিল। যেহেতু আমি না, তাই আপনাদের সাথে গেলাম। এবং মানে যারা মনে করি তাদের আইনটা ঠিক আছে, তারা মতো না করলে অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। যে আগে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা আমরা সংশোধন করে ভালো করে করতে চাই আইনত, সেটা করলাম। আমার মনে হয় আজকে দুটো বড় সিদ্ধান্ত, এটা আপনাদের থ্রু দিয়ে আপনাদের প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে। Didi, you are going to Delhi. Are you hopeful that you are going to have this moratorium and restructuring? Are you hopeful you are going to get in Delhi after you? What you saying hopeful and not hopeful? Now, in 1 year, it is nothing that we are demanding something or we are asking any special package for speciality or special state. It is not. It is West Bengal government deserve. When this happened in Punjab in the year 2000, given moratorium up to 6. Please find out. You people do not know the thing. And what I said is, number one, that it is we are asking it today. It is not that we are having a special package for government. They have to do it because it is their promise, their commitment. I'm grateful to Planning Commission. They also said that, and Prime Minister also assured us before election. Yes, we know special financial situation of Bengal. My finance minister met so many times. So this is nothing new. আমরা বাংলার লোকেরা ভিক্ষা নেওয়া খুব অপছন্দ করি। আমরা আমাদের বুক ফাটে তবু মুখ ফাটে না, এটা আমাদের ঐতিহ্য। আমাদের বাংলার মানুষের একটা গর্ব আছে, আমরা অন্যের জন্য ফিট করি, নিজের জন্য করি না, আমরা সবার জন্য। এবং আমি আরেকটা কথা বলি যে আমরা যেটা বলছি মনিটরিয়ামের ব্যাপারটা, ইট ইজ নাথিং নিউ। পাঞ্জাবে এর আগে হয়েছে 2000 থেকে 2006, এবং এই সরকারকে কেন পারমিশন দেওয়া হয়েছিল? এবং মনিটরিয়াম করলেও সরকার যদি সেটা গ্রান্ট আকারে না পুষিয়ে দেওয়া হবে না, কারণ এমন জায়গা থেকে সিপিএম গভর্নমেন্ট লোন নিয়েছে, স্মল জায়গা থেকে, তাদের তো গভর্নমেন্টের আন্ডারে নয়, নিজের প্রাইভেট ইচ্ছে মতো গভর্নমেন্টের যেখান থেকে ইচ্ছে নিয়ে নিয়েছে। সুতরাং আমাকে মনিটরিয়াম করে টাকাটা তো গভর্নমেন্টকে, ইন্ডিয়া গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। সুতরাং এটা কিছু নয় যে আমরা ভিক্ষে চাইছি, এটা আগেও হয়েছে এবং এটা অলরেডি ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী হয়েছিল, এবং এখনো ফাইন্যান্স কমিশন অলরেডি বলেছে 3টে স্টেট, এবং বেঙ্গল ইজ নাম্বার 1। সুতরাং আমার ভালো লাগে না বারবার যদি কেউ আমাকে কোশ্চেন করে, every day you are asking, are you going for moratorium or are you asking the demand special grant? What special grant? Don't you think that Bengal is also a state? Don't you think that our people are also people? Don't you think that it is not our fault? We are facing the legacy for a political purpose, and that too central government cannot deny their responsibility because they supported them.
এক সেকেন্ড আমার টাইমে বেরো যাবে। আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ প্লিজ জাস্ট আপনি জিজ্ঞেস করুন। দেখুন আমার সাথে কারোর সাথে এখনো কোনো কথা হয়নি। আর আমি যখন দিল্লি যাই আমার সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দেখা হয়, কারণ আমার তো একটা আজকে নয় 25 বছর আমি পার্লামেন্টে ছিলাম। আই মেনটেন দ্যাট রিলেশন। সুতরাং সবার সাথে কথা হবে, দেখা হবে, এটা হতেই পারে। আর সোনিয়াজির কাছে আমি একবার নিজে অনেকদিন ধরে চেষ্টা করছি, উনি অসুস্থ হওয়ার পর থেকে একবার দেখা করার। আগে আমি 2-3 বার গেছি, আমি টাইম পাইনি। এবারে আমি ওনারাও কথা বলতে চান, কিন্তু আমি মনে করি এটা আমার সৌজন্যমূলক সাক্ষাৎকার। উনি কেমন আছেন আমি সেটা নিজে দেখা করতে যাবো, কারণ আমার সাথে একটা ব্যক্তিগত রিলেশন আছে। পার্সোনালি উনি কেমন আছেন আমি এটা দেখতে যাবো। চলে আসছি পরের খবরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম 100 জন পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ হবে। বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে এ বিষয়ে? সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কি রয়েছে তাতে? দেখো, প্রথমেই বলে রাখি যে 10 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় যে বসেছিল তার ফলাফল প্রকাশিত হবে মাসের শেষেই, এবং উচ্চ মাধ্যমিকেও প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে, তারও পরীক্ষার ফল প্রকাশিত হবে জুন মাসের শুরুতে। সরকার যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে